প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের থেকে আলাদা। মানুষের মধ্যেই ভিন্নতা সভ্যতা শুরু থেকেই আছে। প্রত্যেকটা মানুষের ভেতরে আরেকটা মানুষ থাকে, যে ভালো হতে পারে, খারাপও হতে পারে। কখনো কখনো মানুষ সারা জীবনেও তার ভেতরের সত্তাটাকে চিনতে পারে না, আবার কেউ কেউ চিনতেও পারে। যখন কেউ চিনতে পারে, হয় তা মঙ্গল ডেকে আনে, আর না হয় ঘোর অমঙ্গল। তার চেয়ে অমঙ্গল ঘটে যখন কেউ তার ভেতরের সত্তাটাকে দেখে এবং দেখার পর জানতে পারে তার ভেতরে যে সত্তাটা বাস করছে সেটা সে নয়, অন্য কেউ। যখন কেউ বুঝতে পারে যে তার ভেতরের প্রতিনিয়ত অন্য কেউ বাস করছে, কখনো কখনো তাকে নিয়ন্ত্রণও করছে, তখন সে মানুষটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। একজন শিল্পী, সে রং তুলির আঁচড় দিয়ে তার ভেতরের অনুভূতিগুলোকে কাগজে তুলে ধরে, কিন্তু এই মুহূর্তে তুলির আঁচড়টা আপনি দিলেন, আর সেই আঁচড়টা যদি পেছন থেকে জাপটে ধরে আপনাকে। হ্যালো দোস্ত, কোথায় তুই? এই যে বাস থেকে নামলাম, আসতেছি। তুই কই? আমি ক্যাম্পাসের অপোজিটে। আরে আয় তাড়াতাড়ি, ক্লাস শুরু হয়ে যাবে তো। পিছনে তাকা। কি? আরে তাকা না পেছনে। উফ নিলয়, সময় নাই, চল তো তাড়াতাড়ি। সারা বছর ক্লাস করিস নাই, আজকে না গেলে পরীক্ষা দিতে হবে না। না দিতে দিলে নাই, ভালোই হবে। এখন পরীক্ষার প্যারা নিতে মন চাইতেছে না আমার। চুপ থাক তো, চল। এইমাত্র যে দুইজন মানুষের কথোপকথন আমরা শুনলাম, তাদের বয়স 20 থেকে 23-এর কোঠায়। ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্টের ইরেগুলার হিসেবে তারা দুজনই সুখ্যাত, তাই বছরের শেষে ক্লাসে যাওয়া নিয়ে তোড়জোড় লেগে যায়। ঋদ্ধি একটু চঞ্চল স্বভাবের। ইউনিভার্সিটিতে তার সবচেয়ে ভালো বন্ধু নিলয়, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। নিলয় চঞ্চল, তবে ঋদ্ধির মতো নয়। দুজনই একসাথে সারাদিন এদিক সেদিক ছোটাছুটি করতেই থাকে। ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষক তাদের চেহারা খুব ভালো করে চেনে, কিন্তু তারা শিক্ষকদের খুব একটা চেনে না। তবে আজ ক্লাসে গিয়ে তারা এটা বুঝতে পারলো, যিনি দাঁড়িয়ে আছেন তিনি তাদের শিক্ষক নয়। শিক্ষক নয় বলতে ইনি হয়তো নতুন এসেছেন। তারা ক্লাসের বাইরে দরজার কাছে দাঁড়িয়ে আছে, কারণ 10 মিনিট লেট হয়ে গেছে। ক্লাসে যিনি দাঁড়িয়ে আছেন তিনি বোর্ড থেকে মুখ না তুলেই তাদেরকে ভেতরে আসতে বললেন। ব্যাপারটাতে খুব চমকে গেল ঋদ্ধি আর নিলয়। ওখানে দাঁড়িয়ে থাকলে ক্লাস করে কোনো মজা পাবে না, ভেতরে এসো। এই, আমাদেরকে বললো? তাই তো মনে হচ্ছে, কিন্তু আমাদের দিকে তো তাকালোই না। ছোটবেলায় মা বলতেন আমার কান খুব খাড়া, তাই চোখ তুলে দেখার প্রয়োজন হয়নি। আর এখানে এসে তোমাদের ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছি। তোমরা ভেতরে আসলে আমি ক্লাসটা শুরু করতে পারি, প্লিজ। ও না স্যার, মানে জি স্যার। ধন্যবাদ। এই শোন, শোন না। কি হয়েছে বল। স্যারটা একটু অদ্ভুত। এখানে অদ্ভুতের কিছু দেখোনি, সামনে দেখবে। অতএব এই বিষয় নিয়ে কথা বলার অনেক সময় পাবে। এখন ক্লাসে মনোযোগ দিলে ভালো হয়। জি স্যার, সরি স্যার, সরি। এই নিলয়, এই যে এইদিকে। তোর জন্য বাথরুমে যাওয়া শান্তি নাই, এতবার ফোন দিচ্ছিস কেন? ক্লাস শেষ করে উধাও হয়ে গেলি, ফোন দিব না? আচ্ছা বল বল। কি? ভালোবাসি। হ্যাঁ, ভালো তো বাসি। সত্যি? তুই আমার 10টা না 5টা না একটাই জানের দোস্ত। তোকে ভালো না বাসলে কাকে বাসবো বলতো? ও, সেই ভালোবাসা। আমি তো ভাবলাম। থাবড়ায় কানপট্টি গরম করে দিব, চল এখান থেকে। এই রিধি, শোন না। এই রিধি। এইভাবে হাসতে হাসতে খেলতে খেলতে তাদের দিন কেটে যায়। রাত আসে। তাদের সম্পর্কটা সবার চেয়ে আলাদা। তারা কখনোই একজন আরেকজনকে বন্ধুর চেয়ে একটু বেশি কিছু ভাবেনি, আবার কমও না। অবশ্য চারুকলার অধিকাংশরাই ভাবে ওদের দুজনের মধ্যে বন্ধুত্বের চেয়েও বেশি আরো কিছু আছে, কিন্তু সেসব ওরা পাত্তাই দেয় না। ঋদ্ধি খুব ভালো আঁকতে পারত ছোটবেলা থেকে। আঁকা আঁকের প্রতি তার অনেক ঝোঁক ছিল। সে চারুকলায় পড়বে এটাই স্বাভাবিক। নিলয়ও খুব ভালো আঁকত, কিন্তু আঁকার চেয়েও নিলয়ের আরো একটা বিষয়ে খুব ঝোঁক ছিল। নিলয়ের গানের গলা ছিল অসম্ভব ভালো। সে চমৎকার গিটারও বাজাতে পারত।
শুধু ঋদ্ধিই না, ক্যাম্পাসের সবাই মন্ত্রমুগ্ধের মতো ওর গান শুনত। সেরকমই একটা সন্ধ্যায় Wise men say only fools rush in, but I can't help falling in love with you. বাহ, একেবারে কলেজের প্রেমিকের কথা মনে করিয়ে দিলি। বাহ, ভালো গান করো তো। মানে স্যার আপনি মানে আসসালামু আলাইকুম স্যার। দাঁড়ানোর দরকার নেই, বসো বসো। স্যার, এই সময় আপনি এখানে? সন্ধ্যায় মাঝে মাঝে হাঁটতে বেরোই। আজ একটু নিউ মার্কেটের দিকে গিয়েছিলাম ক্যানভাস কিনতে। স্যার আপনি কেন গিয়েছিলেন? আমাকে বললে আমি এনে দিতাম। তাতে তোমার পরীক্ষার খাতার 1 নম্বর বেশি উঠতো না। মানুষ চিনতে খুব ভুল করেছো। না না স্যার, আমি কথাটা সেইভাবে বলিনি। না স্যার, মানে এটা তো আমাদের দায়িত্ব। থাক, যা করছিলে তা কন্টিনিউ করো, আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। এই লোকটা অনেক বেশি অদ্ভুত। আরে নতুন নতুন স্যার হয়েছে তো, বয়স দেখছিস না একেবারেই কম, তাই একটু ভাব নিচ্ছে আর কি। এই ধর, এই মুহূর্তে যদি তুই একটা কলেজের প্রফেসর হয়ে যাস, তাহলে তুই কি এমন থাকবি? নিশ্চয়ই না, নিশ্চয়ই খুব ভাব নিয়ে স্টুডেন্টদের সামনে যাবি। ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। হতে পারে। আচ্ছা ছাড় তো, চল ভেলপুরি খাই। চল। মারিয়া, কেমন আছো পিটার? তুমি জানো না আমি কেমন আছি। আচ্ছা, আমার ছবিটা তুমি এঁকেছো? তোমার তো কত ছবি এঁকেছি, কোনটার কথা বলছো? যেটা সবার শেষে আঁকতে চেয়েছিলে। না, আঁকিনি। ছবিগুলো আজকাল খুব যন্ত্রণা দেয়। এই যে মুহূর্তে তুমি সামনে আছো, আসলে তো তুমি নেই। তুমি আমার আঁকা একটা ছবি মাত্র। কিছুক্ষণ পর তুমি চলে যাবে, আমি আবার একা হয়ে যাব। প্রচন্ড যন্ত্রণা হবে আমার। খুব যন্ত্রণা হচ্ছে পিটার। তুমি আঁকো পিটার। নাও নাও, তুলি হাতে নাও, আঁকো। কার ছবি আঁকবে সেটা নিশ্চয়ই জানো। না, জানি না, কিন্তু আমি জানি। তুমি আঁকো। এটা এটা কে মারিয়া? ওর নাম দিনা। গলির মুখে যে বাড়িটা, সেটার দোতলায় থাকে। আমি চাই পিটার। না মারিয়া, তুমি যেও না প্লিজ। এক মিনিট, আসছে। ডিস্টার্ব করলাম? ও আপনি? না না, ঠিক ডিস্টার্ব না। আমি এমনিতে উঠতাম, বেরোতে হবে তো। আপনার জন্য চা এনেছি। আরে এসবের কি দরকার ছিল? এখানেই দাঁড়িয়ে কথা বলবো, ভেতরে আসতে বলবেন না? ও হ্যাঁ হ্যাঁ, আসুন না, আসুন, ভেতরে আসুন। মাত্র 2 দিন হয়েছে এসেছেন, এর মধ্যে আবার দিনের বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকেন। সবকিছু গোছাতে সময় লাগবে, তাই আমি নিজেই নিয়ে এলাম। ভাড়াটিয়ার প্রতি বাড়িওয়ালা হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে। না মানে আমি গলির মুখের চায়ের দোকান থেকেই তো। আজিজের দোকান? ছি ছি, কি জঘন্য চা। একবার ভীষণ জ্বর হলো আমার। বাড়িতে তো আমি আর ও ছাড়া কেউ নেই, কাজের লোকটাও 2 দিন আসেনি। সেই সময় একদিন আজিজের দোকান থেকে 1 ফ্লাক্স চা নিয়েছিলাম। কি জঘন্য। তবে আপনার চাটা কিন্তু খুবই চমৎকার। এক চুমুকেই পুরো মাথাটা কেমন হালকা লাগছে।
আপনার মুখের টেস্ট ভালো। পিটার যে বাড়িতে উঠেছে সেই বাড়িটা একটু পুরনো দিনের। বিশ্ববিদ্যালয় থেকে তাকে একটা কোয়ার্টার দিতে চেয়েছিল, সে সেখানে উঠবেও ভেবেছিল। কিন্তু এখানে এসেই হঠাৎ তার চোখে পড়ে এই বাড়িটার দিকে। দোতলা একটা বাড়ি, নিচতলায় অনেকগুলো ঘর, কিন্তু দোতলায় মাত্র 2টো ঘর। যে সিঁড়িটা দিয়ে দোতলায় উঠতে হয় সেই সিঁড়িটা কাঠের। এমন একটা স্যাঁতস্যাঁতে বাড়ির কাঠের সিঁড়ি আশা করা যায় না। বাড়ির বাইরের দিকে কিছুটা ফাঁকা জায়গা আছে, সেখানে আগাছা স্তূপ হয়ে আছে। দেখে বোঝা যায় বাড়িটা একসময় অনেক সুন্দর ছিল, কিন্তু অনেকদিন যত্ন না নেয়ার ফলে হয়তো এমন হয়েছে। দোতলার ঘরটা বাইরে থেকে দেখেই পিটারের ভালো লেগে যায়। পিটার বাড়ির ভেতরে নক করার সাথে সাথে একটা লাল শাড়ি, শাখা সিঁদুর পরা অদ্ভুত সুন্দরী একটা মহিলা এসে দরজা খুলে দিল। না, তাকে ঠিক মহিলা বলা যায় না, যদিও সাজ পোশাক দেখে বিবাহিত বলে মনে হচ্ছিল, তবুও 18-19-এর বেশি বয়স হবে না, তাই তাকে মেয়ে বলাই ভালো। মেয়েটাকে দেখে একটু কেমন যেন লাগে পিটারের। কোনো একজনের চেহারার সাথে কোথায় যেন মিল আছে তার। কার চেহারার সাথে মিলে যায় সেটা আমরা গল্পের পরতে পরতে জানব। এরপর বাড়ির দোতলার ঘরটা ভাড়া নিয়ে উঠে গেল পিটার। যাই হোক, সেদিন সকালে দীপালির হাতে বানানো চা খেয়ে পিটার বেরিয়ে গেল ক্লাসের দিকে। গলির মুখে আসতেই সে অনেক মানুষের কান্নার শব্দ শুনতে পেল। গত রাতে এই বাড়িতে একটা মেয়ে মারা গেছে, তার নাম দিনা। পিটার খুব স্বাভাবিক ভঙ্গিতে সেখান থেকে চলে গেল, যেন সে আগে থেকেই সবকিছু জানে। কিন্তু কিভাবে? পোর্ট্রেট বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? আচ্ছা, আমি বলি। পোর্ট্রেট বলতে যে ছবিটা আমাদের চোখের সামনে আসে তা হলো একটা মানুষের চেহারা। সেটা কালারফুলও হতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হতে পারে। এমন পোর্ট্রেট বা ছবি তোমরা সবাই কিছুদিন পর আঁকতে পারবে। কিন্তু কিছু মানুষের ছবিতে প্রাণ থাকে। সেসব ছবির দিকে তাকালে শিল্পীর ভেতরের আর্তনাদ শোনা যায়, যন্ত্রণা শোনা যায়। কিছু ছবি কথা বলে। এই নিলয়, শোন। কি বল? কি অদ্ভুত সুন্দর করে কথা বলে, তাই না? চুপ থাক, মাথাটা ধরে যাচ্ছে, সে আছে সুন্দর কথা নিয়ে। চুপচাপ শোন। এর পরের ক্লাসে কিন্তু বাকিটা বলবো। থ্যাংক ইউ। আমি তো ওনার ফ্যান হয়ে যাচ্ছি। কি আবল তাবল বকছিস? আবল তাবল না, উনি যখন কথা বলে ওনার মধ্যে কিছু একটা থাকে। তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই চল তো, চল। এই দাঁড়া না, স্যার আসছে, দাঁড়া। মানে স্যার, এই চল। ঋদ্ধি, রাইট? জি বলো, কি বলবে? স্যার, আপনি খুব সুন্দর করে লেকচার দেন। থ্যাংক ইউ। স্যার, আপনি কি কোয়ার্টারে থাকেন? না, তাহলে? একটা বাসায় পেইং গেস্ট হিসেবে আছি। কিন্তু কেন স্যার? বাড়িটা একটু অন্ধকার, আর অন্ধকার আমার ভালো লাগে। স্যার, একদিন আপনার বাড়িতে আসবো। কেন? না স্যার, এমনি। যা, চলে গেল। না, যাবে না, তোর সামনে মূর্তি হয়ে সারাদিন দাঁড়ায় থাকবে। চল এখান থেকে। চল। এই নিলয়, শোন। আরে শোন না। কি হয়েছে বলতো? ওইটা পিটার স্যার না? কই দেখলি তুই পিটার স্যারকে? আরে ওই যে ফোয়ারার পাশে দাঁড়িয়ে আছে। দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা বাদ দে তো, একটা পাগল টাইপের লোক, দেখিস না রাত বিরাতে হেঁটে বেড়ায়, তার ওখানে দাঁড়িয়ে থাকা খুবই স্বাভাবিক। চল না, গিয়ে জিজ্ঞেস করি। মানে কি? কি জিজ্ঞেস করবি? এমনি, লোকটা একা দাঁড়িয়ে আছে, একটু কথা বলি, চল না। আমার মাথাটা খারাপ হয়নি এখনো, কিন্তু তোর যে হয়েছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। তুই যা, আমি কোথাও যাব না। আচ্ছা, আমি যাচ্ছি। কেন চলে যাচ্ছ মারিয়া? তুমি চলে গেলে যে আমি একেবারে একা হয়ে যাই। তুমি যেও না। আমি তো সব সময় তোমার সাথে থাকি পিটার। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, সব সময় চাই। একটু অপেক্ষা করো মারিয়া,
আমি আসবো, একেবারে তোমার কাছে চলে আসবো। স্যার, তুমি? মানে হ্যাঁ স্যার, এমনি ক্যাম্পাসের দিকে এসেছিলাম, দেখলাম আপনি দাঁড়িয়ে কথা বলছেন, কিন্তু এখানে তো কেউ নেই স্যার। আপনি কার সাথে কথা বলছেন? সেটা তোমার না জানলেও চলবে। শোনো রিদ্ধি, এত রাত করে ক্যাম্পাসে ঘোরাঘুরি করা কিন্তু ঠিক হচ্ছে না, চলে যাও। হ্যাঁ স্যার, আপনিও তো ওই দিকেই যাবেন, চলেন একসাথে। যাও এখান থেকে। সরি স্যার। কিরে, মুখটা এমন প্যাঁচার মতন করে রেখেছিস কেন? না, এমনি। পাত্তা দেয়নি তাই না? উফ, তোর সাথে আসাটাই আমার ভুল হয়ে গেছে। আরে রিদ্ধি, এই রিদ্ধি, আরে শোন। এত রাতে ফিরলেন যে? না, এমনি হাঁটছিলাম। তা পেটে অন্ন পানি কিছু পড়েছে নাকি না খেয়ে ঘুরে বেড়াচ্ছেন? না মানে, থাক, বুঝেছি, আর বলতে হবে না। যান, ঘরে যান, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। না না, ওসবের দরকার নেই, আমি নিজেই কিছু একটা। ঘরে তো এখনো চুলোও বসাননি, কিছু একটা করবেন কি দিয়ে? যা বলছি তাই করুন। যান, ঘরে যান, ফ্রেশ হয়ে নেন, আমি আসছি। তা আপনার বাড়িতে কে কে আছে? কেউ নেই। কেউ নেই মানে? বাবা মা কেউই নেই, অনেক ছোটবেলায়। ও আচ্ছা, থাক, আর বলতে হবে না। তা বিয়ে থা করেছেন? না, করিনি। আর কোনো প্রেম টেম? সেটা আপনার জানা কি খুব জরুরি? সে কি, আপনি রেগে গেলেন কেন? আমি তো এমনিই বলছিলাম, কম বয়সী আর্টের টিচার, শিল্পী মানুষ, তার উপরে দেখতে বেশ, তাই আর কি। আমার খাওয়া শেষ, আপনাকে অনেক ধন্যবাদ, এবার আপনি আসতে পারেন। এ কি, আপনি দেখছি সত্যি রেগে গেলেন। আচ্ছা বাবা, আমি আর কখনো জিজ্ঞেস করব না। ওর আসার সময় হয়েছে, আমি যাই। আর শুনুন, আপনার ঘরটা এখন ভালোই লাগছে, চুলো বসালে বাজে দেখাবে। আপনার চুলা বসানোর প্রয়োজন নেই, আমি আপনার খাবার নিয়ে আসবো প্রতিদিন। আরে শুনুন, শুনে যান। পিটার, এসেছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না মারিয়া। আলোটা নিভিয়ে দাও, দেখতে পাবে। মারিয়া, তুমি দিন দিন ভীষণ সুন্দর হচ্ছ। পিটার, আমার ছবিটা কি হয়েছে? না, তোমার ছবি আমি আঁকতে পারছি না। কেন পারবে না পিটার? তুমি আমার ছবি আঁকবে, সেই ছবি ইতিহাস হয়ে থাকবে। হ্যাঁ, আঁকবো। মারিয়া, তোমার ওখানে থাকতে কষ্ট হয়? হ্যাঁ পিটার, আমার এখানে থাকতে কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। তুমি আমাকে নিয়ে যাচ্ছ না কেন মারিয়া? তুমি আমাকে নিয়ে চলো, তোমার সাথে নিয়ে চলো। যাব, তুমিও চলে আসবে আমার কাছে। সময় হলে তুমি এমনিই আমার কাছে চলে আসবে। আসবেই পিটার, আমি আর চাই। না মারিয়া, তুমি যেও না। মারিয়া, 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 কেন কেন চলে গেলেন মারিয়া? কিরে, কতক্ষণ ধরে তোকে কল দিচ্ছি, ধরছিস না কেন? এমনি। কিরে, তোর কি হয়েছে বলতো? কিছু না। এখন কি তুই নতুন করে আমাকে চেনাবি? সাফ দেখতে পাচ্ছি তোর কিছু একটা হয়েছে, তুই বলবি নাকি আমি খুঁজে বের করবো? হ্যাঁ, বললাম তো কিছু হয়নি, বিরক্ত করিস না তো। রিদ্ধি, তুই আমার কাছে লুকাচ্ছিস? আচ্ছা, স্যার সব সময় আমার সাথে এমন করে কেন বলতো?
ও আচ্ছা, এবার বুঝতে পারছি। রাতের প্যারা এখনো তোর মাথা থেকে যায়নি। সে কি করছে না করছে এটা নিয়ে তুই এত টেনসড। বাদ দে, তুই বুঝবি না। কাহিনীটা কি বলতো? তুই তার ব্যাপারে একটু বেশি সিরিয়াস মনে হচ্ছে আমার। সিরিয়াস হলেই তোর কি? আমি এই নিলয়, ওই যে স্যার। একদম আগ বাড়িয়ে কথা বলতে যাবি না। তোর ধারণা আমি তোর কথা শুনবো? স্যার, স্যার ক্লাসে যাচ্ছেন? কি মনে হয় তোমার? না স্যার, মনে হচ্ছে ক্লাসেই যাচ্ছেন। তোমার ক্লাস নেই? হ্যাঁ স্যার আছে, আমিও ক্লাসের দিকে যাচ্ছি। সেটাতেই মনোযোগ দাও। জি স্যার। এই দীপা, দীপা আসছি। হ্যাঁ বলো। কোথায় ছিলে তুমি? না কোথাও না। কোথাও না মানে? না মানে একটু রান্নাঘরে গিয়েছিলাম। আজকাল তোমার মনোযোগ অন্য কোথাও থাকে। অন্য কোথাও থাকবে কেন? আমি যা বলি জেনেই বলি। যাই হোক, মনোযোগটা বাড়ির কাজে দিলে ভালো হয়। আমি বের হচ্ছি, ফিরতে একটু দেরি হবে। কিছু নিয়ে আসতে হবে? না কিছু লাগবে না। ঠিক আছে। আর আমাদের যে নতুন ভাড়াটিয়া উঠেছে তাকে বলবে আমার সাথে যেন কাল একবার দেখা করে। কেন? সেটা তোমার জানার বিষয় না। আমি আসছি। কি কি ওখানে? কি ব্যাপার? কথা বলছি না কেন? ও আপনি? আপনি আমার ঘরে কি করছেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিছু জিজ্ঞেস করেছি। আপনি সবসময় এমন রেগে কথা বলেন কেন? আপনি এই সময় আমার ঘরে কি করছেন? যদি না বলি? সেটার মাসুল আপনাকে খুব খারাপ ভাবে দিতে হবে। ভয় দেখাচ্ছেন? একদম না, আপনি তো আগে থেকে ভয় পেয়ে গেছেন। ঘরটা একটু পরিষ্কার করানোর জন্য এসেছিলাম। আসার পর থেকে একদিনও ঘরটা ঝাড়তে দেখিনি। আমার ঘর ঝাড়া নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর কখন আমার অনুমতি ছাড়া আমার ঘরে না আসলে খুব খুশি হব। আর যদি আপনার কথা না শুনি? দীপালির স্বামী মানে প্রণবের সাথে তার বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। দীপালির এই বিয়েতে খুব একটা মত ছিল না, কারণ প্রণবের বয়স ছিল দীপালির চেয়ে অনেক বেশি, প্রায় দ্বিগুণ বলা যায়। কিন্তু প্রণব দেখতে শুনতে মোটামুটি ভালো ছিল। তাছাড়া তার টাকা পয়সারও কোনো কমতি ছিল না। তাই দীপালির ইচ্ছে অনিচ্ছেকে তার পরিবার খুব একটা গুরুত্ব দেয়নি। বিয়ের পর প্রণবের সাথে দীপালির সম্পর্কটা খুব খারাপ ছিল না বটে, তবে খুব একটা ভালোও ছিল না। তাদের বাড়ির দোতলায় ইটার আসার সাথে সাথে দীপালির আচরণের কিছুটা পরিবর্তন এসেছে। কারণে অকারণে সে পিটারের ঘরে চলে যায়, তার সাথে কথা বলার চেষ্টা করে। তবে আজ পিটারের অনুপস্থিতিতে তার ঘরে যাওয়ার একটা বিশেষ কারণ ছিল। প্রণবের প্রায় বাড়িতে ফিরতে দেরি হয়, তাই দীপালিও রাতে দেরিতে ঘুমোতে যায়। দীপালি প্রায় গভীর রাতে লক্ষ্য করে দোতলায় পিটারের ঘরে আলো জ্বলছে। একদিন সে উপরে উঠে দরজার ফাঁক দিয়ে দেখল পিটার একটা ছবির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে আর নিজের সাথে কি যেন বলছে। পিটার এমন ভাবে দাঁড়িয়েছিল যে দীপালি ছবিটা দেখতে পাচ্ছিল না। এই একই ঘটনা শুধু একদিন না, 3 দিন ধরে লক্ষ্য করেছে দীপালি। তাই আজ দেখতে গিয়েছিল যে কি আছে ওই ছবিটাতে। তাই সেদিন সে পিটারের অনুপস্থিতিতে সে ঘরে যায়। ঘরটাতে ঢোকার সাথে সাথে দীপালির সারা শরীর কাঁটা দিয়ে উঠল। কেমন যেন একটা হিম শীতলতা অনুভব করলো সে। একটা অদ্ভুত অনুভূতি গ্রাস করলো তাকে, কিন্তু সে অনুভূতি ঠিক বর্ণনা করার মতো নয়। সে ঘরের ভেতর ঢুকে ওই ছবিটা খুঁজে বের করার চেষ্টা করছিল। এর মধ্যে হঠাৎ পিটার চলে আসে। দীপালি হুট করে ওকে দেখে চমকে ওঠে। পিটারের চোখ মুখ কেমন যেন লাগছিল। যাই হোক, পরের দিন সকালে পিটার গেল প্রণবের সাথে দেখা করতে। আসবো? হ্যাঁ আসুন। কি হলো, দাঁড়িয়েছেন কেন? বসুন। থ্যাংক ইউ। সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ। এখানে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা নেই। আপনাকে ডাকিয়ে এনেছি কিছু জরুরি কথা বলার জন্য। জি বলুন। দেখুন, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। শুধু টাকা পয়সা না,
কোনো কিছুরই কোনো অভাব নেই আমার। আমার দাদা ছিলেন জমিদার, বাবাও তাই। এখন জমিদারের যুগ থাকলে হয়তো আমিও তাই হতাম। এসব কথা আপনি আমাকে বলছেন কেন? কারণ ছাড়া আমি কাউকে কিছু বলি না। আমাদের এই বাড়িটা আমার পৈতৃক বাড়ি। এখন যত্ন আত্মি নেওয়া হয় না বলেই অবস্থা, কিন্তু একসময় এমন ছিল না। সেটা আমি বুঝতে পেরেছি। এই বাড়িটা ভাড়া দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার। আপনি শিল্পী মানুষ, তার উপর একজন টিচার। আপনি যখন এসে এই অনুরোধ করলেন তখন আর না করতে পারলাম না। জি। এই বাড়িটা নিশ্চয়ই আপনার অনেক পছন্দ হয়েছে। পছন্দ না হলে তো আপনি অনুরোধ করতেন না এত করে। হ্যাঁ, বাড়িটা আপনাকে ভাড়া দিলেও এই বাড়িটা আমার। এখানে আমার অপছন্দের কোনো কাজ করা যাবে না। আমি কিছু বুঝতে পারছি না, আপনি এই কথা আমাকে কেন বলছেন? আমার মনে হয় আপনি যথেষ্ট বুদ্ধিমান একটা মানুষ, এবং আমি কি বলতে চাইছি আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। আশা করি আপনি আমার কথার সম্মান রাখবেন। আমি আসি। দীপা চা আনতে গেছে, চাটা খেয়ে যান। না, আমি চা খাবো না, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। আমি আসি। ঠিক আছে, আসুন। একজন শিল্পী পৃথিবীর সবকিছুকে সুন্দর করে দেখে। সাধারণ মানুষ যা দেখে, শিল্পী সেই একই বস্তু বা বিষয়টিকে অন্যভাবে, অন্য রূপে দেখে। এটাই শিল্পীর বৈশিষ্ট্য। একজন শিল্পীকে সবার আগে নিজের সাথে পরিচিত হতে হয়। নিজের সাথে পরিচিত হতে পারলে পৃথিবীর এই সৌন্দর্যগুলোকে অনুভব করা যায়। দেখেছিস কেন আমি স্যারের জন্য পাগল? কথা শুনলে মনে হয় কিসের মধ্যে যেন ডুবে গেছি রে। চুপ থাকতো, বক বক করতে করতে মাথা ধরায় দিছে। উফ, তুই এসব বুঝবি না। আমি বুঝতেও চাই না। তুমি যখন একটা নদী আঁকবে, সেই নদীটা এই তোমরা, এই যে মাঝের বেঞ্চে তোমরা দুজন। স্যার আমরা? হ্যাঁ, তুমি আর তোমার পাশের জন। দাঁড়াও, বলো তো আমি কি বলেছি? স্যার ওই প্রকৃতি আর মানে দেখো, আমি এখানে তোমাদের সবার ক্লাস নিতে আসি। আমার ক্লাস যদি করতে ভালো না লাগে বেরিয়ে যাবে। ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবে না। সরি স্যার। সরি স্যার। এই শব্দটা আমি খুব ঘৃণা করি। সরি কোনো সমাধান নয়। আজকে ক্লাস এখানেই শেষ। দিলি তো আজকে ধরা খাওয়াই। এমনি এই স্যার সবসময় ষাঁড়ের মতন ফুলে থাকে, তার উপর তোর বাদ দে তো, এমন মানুষ বকা দিলেও ভালো লাগে। চুপ থাক, তোর সাথে বসাটাই আমার ভুল হয়েছে। এরপর থেকে এই স্যারের ক্লাসে তুই আমার সাথে বসবি না। আচ্ছা ঠিক আছে, বসবো না। বসবো না মানে? হ্যাঁ, এখন তো আর আমাকে দরকার নাই। উফ নিলয়, এমন চাইল্ডিশ আচরণ করবি না তো। চল বাইরে চল। আচ্ছা নিলয়, স্যারকে না একদিন বলেছিলাম তার বাসায় নিয়ে যেতে। স্যার ব্যাপারটাকে পাত্তাই দিল না। কেন বলতো? কেন পাত্তা দেবে? তার কি আর খেয়া দেয়া কাজ নাই তোকে তার বাসায় নিয়ে যাবে? ওমা, কেন নিয়ে যাবে না? তুই স্যারের স্টুডেন্ট, সে তোকে কেন নিয়ে যাবে? আমি তার স্টুডেন্ট না, আমি তার স্পেশাল স্টুডেন্ট। ও আচ্ছা, তাই নাকি? তা কি স্পেশালিটি আছে তোর মধ্যে? এই যে আমি স্যারকে এত পছন্দ করি। শোন, স্যারের অনেক অনেক স্টুডেন্ট, তাদের মধ্যে অনেকেই স্যারকে পছন্দ করে। এখানে স্পেশাল হওয়ার কিছু নাই। না, আমি সবার মতো পছন্দ করি না। আমি তাকে একটু অন্যরকম পছন্দ করি। মানে তুই বুঝবি না। চল স্যারকে খুঁজে বের করি। এখন কেন স্যারকে খুঁজে বের করতে হবে? আমার একটু দরকার আছে। আমি কোথাও যেতে পারবো না এখন। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। রিধি দাঁড়া, আমিও যাচ্ছি, চল। আরে এই না হলো বন্ধু, চল। স্যার আসবো? এসো। বাহ, ছবিটা দারুণ হয়েছে। মাত্র এঁকেছেন স্যার? কি বলতে এসেছো তাই বলো। না স্যার, তেমন জরুরি কিছু না। তাহলে চলে যাও। না মানে স্যার, আমি একদিন বলেছিলাম আপনার বাসায় আসবো। স্যার আজকে আমরা যেতে পারি? না, পারো না। আমার বাসায় তোমার কোনো প্রয়োজন থাকতে পারে না। না স্যার, আমি বলছিলাম কি, আমি আর কিছু শুনতে চাই না, তোমরা এসো। জি স্যার। আমি বলেছিলাম যাস না, এখন হলো তো।
আবার মুখটা প্যাঁচার মতন করে রাখবি 2 দিন। মোটেও না, আমি এত সহজে ছাড়ছি না। আমার একটা প্ল্যান আছে। আমি তোর কোনো প্ল্যানে নেই। সেটা তোর ব্যাপার, না থাকলে তুই এখন যা, আমার সাথে আর কথাও বলবি না কখনো। আমি জানতাম তুই এমনই বলবি। আচ্ছা বল, প্ল্যানটা কি? আজ স্যার যখন বের হবে আমরা তার পেছনে যাব, লুকিয়ে লুকিয়ে, তারপর দেখে আসবো সে কোথায় থাকে। এটা কি খুব ভালো হবে? খুবই ভালো হবে। এরপর একদিন হুট করে গিয়ে সারপ্রাইজ দেব। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি আর কিছুই বলবো না তোকে। বলিস না, এখন আমাকে কিছু খাওয়া তো, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা চল। চল মানে? আমি কি বললাম শুনিসনি? এখান থেকে আমি কোথাও যাব না। স্যার যদি বেরিয়ে যায়, তুই গিয়ে আমার জন্য কিছু নিয়ে আয় তো। কোন কুক্ষণে যে তোকে ভালোবেসে, মানে তোর সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম। থাক, আমি আসছি। তাড়াতাড়ি আয়, ক্ষুধায় পেট চোচো করছে। সেদিন সন্ধ্যায় পিটার বের হওয়ার সাথে সাথে ঋদ্ধি তার পিছু নিল। নীলা অনেকবার তাকে না করেছিল, কিন্তু ঋদ্ধি শোনার পাত্র নয়। সন্ধ্যা নিয়ন আলো জ্বলছে, পিটার আগে আগে, ঋদ্ধি আর নীলয় পিছিয়ে পিছিয়ে। পিটার যখন হাঁটছিল তখন পেছন থেকে দেখে মনে হচ্ছিল সে কারোর সাথে কথা বলছে, কিন্তু তার সাথে আর কেউ ছিল না। পিটারের বাড়ির প্রায় কাছাকাছি এসে নীলয় একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করল। হঠাৎ নীলয়ের চোখে পড়ল রাস্তায় পিটারের যে ছায়া পড়েছে তার পাশে আরো একটা ছায়া হাঁটছে। ছায়াটা দেখে একটা মেয়ে মনে হচ্ছে, কিন্তু পিটারের পাশে তো কেউ নেই। নীলয় কিছু একটু বুঝে ওঠার আগেই হঠাৎ ওদের দুজনকে চমকি দিয়ে পেছন থেকে একজন তাদের নাম ধরে ডাকল। নিলয়, ঋদ্ধি। রিধি, কে যেন ডাকছে। ধুর, ছাড় তো, ওসব পরে দেখব। আমি ডাকলে মুখ ফিরিয়ে নিতে নেই। উফ, হ্যাঁ বলেন। দেখেন, আমাদের খুব জরুরি কাজ আছে, যা বলেন একটু তাড়াতাড়ি করেন। আপনি হাসছেন কেন? কারণ আমি জানি তোমরা কোথায় যাচ্ছ। মানে? ওর পিছু নিও না ঋদ্ধি, আর ফিরতে পারবে না। আপনি কি স্যারের কথা বলছেন? ওর পিছু নিয়ে তুমি মৃত্যুর পিছু নিচ্ছ। চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। এই যে শুনছেন, আপনি কোথায় যাচ্ছেন? এই যে চলে গেল। পাগল নাকি? কি রে নিলয়, তুই এমন চুপ করে আছিস কেন? রিধি, এখানে আর এক মুহূর্ত নয়, চল এখান থেকে, চল। আরে কি হয়েছে বলবি তো? হঠাৎ করে এমন আচরণ করছিস কেন? তুই চল আমার সাথে, আমি বলছি। কিন্তু কোনো কিন্তু নয় রিধি, চল। হ্যাঁ, এখন বল, তুই এইভাবে আমাকে নিয়ে এলি কেন? রিধি, পিটার স্যারের ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। তোর কাছে তো কখনোই কোনো কিছু স্বাভাবিক মনে হয়নি, এটা আবার নতুন কি? না না, ব্যাপারটা সেরকম না, তুই বুঝতে পারছিস না। তাহলে বুঝা। আমরা যখন স্যারের পেছনে যাচ্ছিলাম, তুই কি একটা ব্যাপার লক্ষ্য করেছিস? কি? স্যার যখন হাঁটছিল, স্যারের ছায়ার সাথে আরো একটা ছায়া হাঁটছিল। মানে কি? হ্যাঁ, আমি তোকে বলতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় পেছন থেকে ওই মেয়েটা ডাক দিল। আর তুই যখন মেয়েটার সাথে কথা বলছিলি, তখন আমি কেন চুপ করেছিলাম জানিস? কেন? কারণ তুই যখন কথা বলছিলি তখন স্যারের পাশে সেই ছায়াটা ছিল না। মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি এসবের ব্যাখ্যা জানি না রে, আমি শুধু বলতে চাই তুই এসবের মধ্যে থেকে বের হয়ে যা, আমার ভালো লাগছে না। আরে এসব কিছুই না, তুই ভুল দেখেছিস। আমি ভুল দেখিনি। আর ওই মেয়েটাকে দেখলি না, কেমন আজব কথা বলছিল? এতদিন ধরে ক্যাম্পাসে আছি, ওই মেয়েকে কোনোদিন দেখেছিস? হঠাৎ করে এসে এভাবে কথা বলছে, আবার বলছে স্যারকেও চেনে। এসব তোর কাছে অদ্ভুত লাগছে না? হ্যাঁ, মেয়েটাকে একটু অদ্ভুত লাগছিল, কিন্তু স্যারকে দেখেই আমি ক্রাশ খেয়ে গেছি। ওই মেয়েরও নিশ্চয়ই এমন কোনো ব্যাপার আছে। কথা শুনে মনে হচ্ছিল মেয়েটা খুবই জেলাস। তা সে যেটাই হোক, তুই এসবের মধ্যে না পড়লেই ভালো হয়। উফ, এখন চল তো, চল, অনেক রাত হয়ে গেছে, আমাকে ফিরতে হবে। স্যারের বাসাটা চিনে গিয়েছি, এইটাই আপাতত আমার ভাবতে অনেক ভাল লাগছে। চল। হ্যালো, হ্যাঁ, তুমি কখন ফিরবে?
আজ ফিরবে না? আচ্ছা ঠিক আছে। না, সে তো এখনো ফেরেনি, সে তো দেরিতেই ফেরে। আচ্ছা ঠিক আছে, রাখছি। কে কে ওখানে? আরে লাইট চলে গেল কেন? রামু, এই রামু, ইলেকট্রিসিটি চলে গেল কেন? রামু, রামুটা আবার কই গেল? কে ওখানে? কে? আমি 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 কে? আমি এখানে, এসো। কে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি, উপরে এসো, উপরে উঠে এসো। কে আছো? কোথায় তুমি? এই তো আমি, একদম তোমার কাছে। কে তুমি? আমাকে তুমি চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। কি চাও? রক্ত, তাজা রক্ত চাই। ছবিটা পুরো শেষ করতে হবে না? দীপা, দীপা, কি হয়েছে দীপা? মেয়েটা কি এখনো আছে? কোন মেয়েটা? ওই যে ওই মেয়েটা, লাল জামা পরা, নুপুরের শব্দ, ছবি, একটা ছবি। এসব কি বলছো দীপা? কিসের মেয়ে? কোন ছবি? ওই যে ওই মেয়েটা। এখানে কোনো মেয়ে নেই দীপালি। আমি সকালে ফিরে দেখলাম তুমি ওই সিঁড়িতে পড়ে আছো, তোমার মাথায় ব্যথা পেয়েছো। ডাক্তার বলছে 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু ওই ছবিটা। আসবো? কি ব্যাপার আপনি? হ্যাঁ, শুনলাম উনি অসুস্থ। হ্যাঁ, কাল রাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ও আচ্ছা, আমি খুবই দুঃখিত। আসলে আমি কাল ফিরেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর খেয়াল করিনি। না ঠিক আছে, আপনি এখন আসুন। রেস্ট নেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি আসি। দীপালি কেমন যেন চুপ হয়ে গেল। সেদিন রাতে কি হয়েছিল সে যেমন মনে করতে পারছে না, ঠিক তেমনি ভুলতেও পারছে না। এমন একটা আবছা আবছা স্মৃতি তাকে যন্ত্রণা দিয়েই চলেছে। খালি একটা মেয়ের হাসি তার কানের পাশে বাজতে থাকে। কেমন একটা আবছা চেহারা ভেসে ওঠে হঠাৎ করে ওর চোখের সামনে। এরপর থেকেই দীপালির নিজের বাড়িটাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা মনে হতে শুরু করে। মনে হয় তার বাড়িতে এমন কেউ আছে যাকে সে চেনে না। দীপালি প্রায় দোতলা দিয়ে একটা মেয়েকে হেঁটে যেতে দেখে। মাঝে মাঝে জানালার কাঁচের বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। হুট করে বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়, টিভি অন অফ হতে থাকে। তার সাথে কোনো কিছুই আর স্বাভাবিক হচ্ছে না। প্রায় রাতেই একটা ছবিকে স্বপ্ন দেখে দীপালির ঘুম ভেঙে যায়। ছবিটা ঠিক পরিষ্কার না, একটা ঝাপসা ছবি। শুধু এতটুকু বোঝা যায় একটা লাল জামা পরা মেয়ে। স্বপ্নটা দিন দিন দীপালির কাছে অসহ্য হয়ে উঠছিল। গভীর রাত করে পিটারের ঘরে আলো জ্বলে। দীপালি কিছুই বুঝে উঠতে পারছে না, কিন্তু এতটুকু বুঝতে পারছে যে একটা অশুভ কিছু তার পিছু নিয়েছে। এর শেষ কোথায় সে কিছুই জানে না। কে? আমার সাথে কেন এমন করছো? আমি কি ক্ষতি করেছি তোমার? আমার সামনে এসো, সামনে এসো বলছি। এই কে? কে তুমি? এই মেয়ে। জি আমি 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 করছো কেন? কে তুমি? এখানে এলে কি করে? না আমি চারু কলায় পড়ি। এখানে কি করছো এত রাতে? আমি ওই পিটার স্যারের কাছে এসেছি। মানে তার সাথে এত রাতে তুমি দেখা করতে এসছো? জি। সে বাড়িতে নেই, আর তুমি এভাবে চুরি করে আমার বাড়িতে ঢুকেছো কেন?
না মানে আসলে স্যারের পারমিশন ছিল না তার বাড়িতে আসার, তাই তার অনুমতি না থাকলে তুমি এসেছো কেন? চলে যাও। আমি একবার শুধু তার ঘরটা দেখতে চাই। আমি তো বললাম সে বাড়িতে নেই, এরপর এলে তার সাথে কথা বলে আসবে আর দরজা দিয়ে আসবে, দেয়াল টপকে নয়। জি, আই এম সরি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আপনাকে একটু অসুস্থ লাগছে। আমি যখন এসেছিলাম আপনি বলছিলেন কেন এমন করছো আমার সাথে, মানে আপনার কি কিছু হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। কেন? তুমি কি আমার সব সমস্যার সমাধান নিয়ে বসে আছো যে তোমাকে বলতে হবে? না, আমি আসলে ওভাবে কথাটা বলিনি। কিভাবে বলেছো সেটা তোমার ব্যাপার। আচ্ছা, আরেকটা প্রশ্ন, স্যারকে কি আপনার একটু অদ্ভুত লাগে? অনেক হয়েছে, এখন তুমি এসো। আমার শরীর ভালো নেই, আমি রেস্ট নিব। জি, আমি আসি। তুমি আবার এসেছো? চিনতে পেরেছো? আপনাকে আমি আগে দেখেছি কোথায় যেন। এই পথে আসার আগেই তোমার সাথে আমার দেখা হয়েছে। মানে? হয়েছে এ বাড়িতে আসার পথে আমি সেদিনও তোমাকে মানা করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। কে আপনি? আপনার কথা আমি কেন শুনবো? রেধে, এই পথে চলে এসেছো তুমি, আর ফিরতে পারবে না, কোনো দিন না। মানে এসব কি বলছেন আপনি? তৈরিতে করিতে আসছি। রিদ্ধি, তুই কাল রাতে কোথায় গিয়েছিলি? তুই তো জানিস, না জানলে তো আমাকে জিজ্ঞেস করতি না। হ্যাঁ আমি জানি, খুব ভালো করেই জানি, কিন্তু কেন তুই এসবের মধ্যে নিজের ইচ্ছায় ঢুকছিস সেটা আমি জানি না। তুই কি আমাকে একটু বলবি প্লিজ? দেখ নিলয়, আমি তোকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। আমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখ, না রাখতে চাইলে চলে যা। হ্যাঁ, এখন তো এই কথাই বলবি। আমি যাচ্ছি, কিন্তু তুই যেসব করছিস না। ঋদ্ধি, স্যার আপনি? তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ স্যার, বলেন না। একা, তোমার সাথে আমার একা কিছু কথা আছে। মানে রিদ্ধি, আমার একটু কাজ আছে, তুই স্যারের সাথে কথা বল। স্যার আমি আসি। স্যার আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? ঋদ্ধি, তুমি কি কাল আমার বাড়িতে গিয়েছিলে? স্যার আমি মানে ওই... আমি কোনো এক্সপ্লেনেশন চাই না, গিয়েছিলে কিনা? জি স্যার, আমি গিয়েছিলাম। কেন গিয়েছিলে? স্যার এমনিতে, তেমন কোনো কারণ নেই। আজ রাতে আমি বাড়িতেই থাকবো, তুমি চাইলে আসতে পারো। স্যার সত্যি? আমি তোমার অপেক্ষা করব। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি অবশ্যই আসবো। রিদ্ধি, আরেকটা কথা, তুমি আমার বাড়িতে যাবে এটা যেন কেউ না জানে। জি স্যার। কেউ না মানে কেউই না। জি স্যার, আমি কাউকে বলবো না। স্যার 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 আছেন? কে আপনি? দেখো তো, চিনতে পারছো কিনা? আপনি আপনি এখানে কি করছেন? এখানে আমি না থাকলে কে থাকবে? স্যার কোথায়? একদম না, আমার একদম সহ্য হয় না। মানে? কেউ ওর কাছে আসলে আমার একদম ভালো লাগে না। এসব কি বলছেন আপনি? ওর কাছে কেউ আসলে তার কি শাস্তি হয় জানো? মৃত্যু। এসব কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? স্যার কোথায়? তাকে ডাকেন, সে আমাকে আসতে বলেছে। আরো বাকি আছে ঋদ্ধি। এখানে যখন ও এলো, ও
ওই গলির মুখে একটা মেয়ে ওর দিকে তাকিয়েছিল। তার চোখে প্রেম ছিল। তার প্রেম তাকে মৃত্যুর দরজা পর্যন্ত নিয়ে গেল। কিভাবে মেরেছিলাম জানো? দেখেন, আপনি কি বলছেন আপনি নিজেও জানেন না। মৃত্যু ভীষণ যন্ত্রণার ঋদ্ধি। সে স্বাদ সবাইকে নিতে হয়, তুমিও নেবে। এসো। আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না বলছি। এসো। আমি চিৎকার করব। চলে যান এখান থেকে, চলে যান বলছি। রিদি, রিদি, এসব কি? নিলয়, ওই মেয়েটা। কোন মেয়েটা? কে রিদি? এখান থেকে চল, এখানে আর এক মুহূর্ত না। চল, আমি সব বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো তোকে নিয়ে যেতে এসেছি। তুই একটু শান্ত হ প্লিজ। আর স্যার কোথায়? আমি তার সাথে কথা বলতে চাই। না নিলয়, প্লিজ তুই এক্ষুনি চল এখান থেকে। এখন আর কার সাথে কথা বলতে হবে না, তুই চল, আমি সব বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। নে পানি খা। আমি খুব ভালো করে জানতাম তুই এমন কিছু করবি। স্যার যখন তোর সাথে একা কথা বলতে চাইছিল তখনই আমার সন্দেহ হয়েছে। রাতে যখন তুই বের হয়েছিস আমি তোর পেছনে পেছনে গিয়েছি। যখন তোর চিৎকার শুনলাম তখন উপরে গিয়ে দেখি। তুই একদম ঠিক বলেছিস নিলয়। পিটার স্যারের সাথে আরো একজন থাকে। কে? ওই যে সেদিন আমাদের সাথে রাস্তায় দেখা হয়েছিল সে। সেদিনই আমার তার কথা অস্বাভাবিক লাগছিল, কিন্তু সে কে? স্যারের সাথে তার কিসের সম্পর্ক? আমি কিছুই জানি না, তবে যা জানি তা শুনলে তুই। কি জানিস? সে কোনো মানুষ না নিলয়। মানে কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সে কোনো জীবিত মানুষ নয়। তুই কি বলতে চাচ্ছিস? সে কোনো আত্মা? হ্যাঁ নিলয়, অতৃপ্ত আত্মা। আমি স্যারের বাসায় আরেকদিন গিয়েছিলাম, তুই তো জানিস, কিন্তু ওখানে গিয়ে কি হয়েছিল সেটা জানিস না। আমি ওখান থেকে ফেরার সময় ওই মেয়েটা আমাকে পেছন থেকে ডাকছিল, কি যেন নাম বলছিল। মারিয়া। সেদিন রাস্তায় দেখা হয়েছিল, সেদিনও তো এই নামটাই বলছিল। হ্যাঁ হ্যাঁ, মারিয়া। সে আমাকে ডেকে কি কি জানি বলছিল। আমি তার কথায় কোনো কান দিইনি, কিন্তু আজ যখন এসব নিজের চোখে দেখলাম। কি দেখেছিস? তুই জানিস, আমি যখন স্যারের ঘরে গেলাম মেয়েটা উল্টো দিকে ঘুরে একটা ছবির দিকে তাকিয়েছিল। আমাকে বলছিল যেই পিটারের কাছে যায় তাকেই ও সহ্য করতে পারে না, তাকে সে মেরে ফেলে। স্যারের বাড়ির গলির মুখে একটা মেয়েকে। রিধি, রিধি তুই কান্না করিস না প্লিজ। আমাকে বল সবকিছু, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দিব। প্লিজ তুই বল আমাকে। এরপর ওই মেয়েটা যখন আমার দিকে ফিরে তাকালো, ওর মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছিল, আর চোখগুলো একেবারেই সাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোর আর কিচ্ছু বলতে হবে না। চল এখন আমি তোকে দিয়ে আসি, কাল সকালে বের হব, তারপরে ভাববো কি করা যায়। চল। আমার খুব ভয় লাগছে রে নিলয়। ভয় পাওয়ার কিচ্ছু নেই রিধি, আমি আছি তো, তোর কিচ্ছু হবে না। তুমি এখন খেতে বসবে? খাবার দিয়ে রাখো, একটু পরে খেয়ে নেব। ঠিক আছে। দীপা, দীপা এখানে এসো। হ্যাঁ বলো। তোমার কি হয়েছে একটু বলবে? কই, কিছু হয়নি তো। দেখো দীপা, আমি খুব ভালো করে জানি তোমার কিছু একটা হয়েছে। আমার কিছুই হয়নি। আমি ভাবছি তোমাকে কিছুদিনের জন্য তোমার মায়ের বাড়িতে পাঠিয়ে দেব। এখানে তোমার দেখাশোনা করবে কে? ওসব আমি ম্যানেজ করে নেব, তুমি সব প্যাক করে ফেলো। ঠিক আছে। দীপালি, দীপালি, হ্যাঁ দীপালি, ওঠো। কে?
কে? আমি। চলো আমার সাথে, আমি তোমাকে নিতে এসেছি। চলো। আমি যাব না। তোমাকে যেতেই হবে দীপালি, তোমার যাওয়ার সময় হয়েছে। চলো দীপালি, এসো। আরেকটু এসো, আমার কাছে এসো। এসো দীপালি। মারিয়া, মারিয়া, কেমন আছো পিটার? তুমি এসেছো? তুমি এঁকেছিলে পিটার, দীপালির ছবি এঁকেছিলে। দীপালি ছবি? কিন্তু কখন? তুমি নিজেও জানো না, কিন্তু তুমি এঁকেছ, কারণ আমি চেয়েছি তুমি আঁকো। তাহলে কি দীপালি? এই নাও রক্ত, তাজা রক্ত। আঁকো, আমার ছবিটা তুমি আঁকো পিটার। আমার ছবিটা শেষ করতে হবে। আমার ছবিটা শেষ করলেই তুমি আমার কাছে আসতে পারবে। তুমি আঁকো পিটার, আঁকো। আমার খুব যন্ত্রণা হচ্ছে মারিয়া। আঁকো পিটার, আঁকো। তোমাকে আঁকতে হবে, আমার ছবিটা শেষ করতেই হবে। অনেক যন্ত্রণা। এই তো হয়ে গেছে পিটার। আরেকটু রং দরকার, রক্তের রং। আর একজন, মাত্র একজন। সে কে মারিয়া? তুমি জানো না? কে মারিয়া, কে? আমি আর চাই পিটার, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি আবার আসবো। যেও না মারিয়া, যেও না, যেও না মারিয়া। মারিয়া, মারিয়া। সকালে ঘুম থেকে উঠে প্রণব পাশে দীপালিকে দেখতে না পেয়ে পুরো বাড়ি খুঁজছিল, কিন্তু দীপালি কোথাও নেই। এমন সময় বাড়ির দারোয়ান চিৎকার করে প্রণবকে ডাকছিল। প্রণব দৌড়ে বাড়ির বাইরে যায়। দীপালির লাশটা তখন মুখ থুবড়ে পড়েছিল। তার সারা শরীর একদম ফ্যাকাশে হয়ে গেছে, যেন শরীরের ভেতরে এক ফোঁটাও রক্ত নেই। এমনকি সে যেখানে পড়েছিল তার আশেপাশে রক্তের দাগ এমন ভাবে লেগেছিল যেন কেউ সেখান থেকে রক্তগুলো মুছে নিয়ে গেছে। প্রণব আর কিছুই বলতে পারল না, সেখানেই বসে পড়ল। দীপালির এভাবে চলে যাওয়া সে কিছুতেই মেনে নিতে পারছে না, কোনো কিছু বুঝতেও পারছে না। কেন দীপালি ছাপ থেকে লাভ দিল? তবে কিছুদিন ধরে দীপালির শরীর খারাপ ছিল। প্রণবের একটু সন্দেহ হচ্ছিল পিটারকে নিয়ে, কিন্তু নিজের চোখে সে কিছুই দেখেনি। দীপালির লাশ শ্মশানে নিয়ে যাওয়া হলো। এসবের কিছুই তখনও নিলয় আর ঋদ্ধি জানে না। তারা 2-1 দিনের মধ্যে দীপালির সাথে দেখা করতে আসবে ভাবছিল, কারণ তাদের মনে হচ্ছিল দীপালি পারে তাদেরকে এর একটা কিনারার হদিস দিতে। দীপালি মারা যাওয়ার 1 দিন পর ঋদ্ধি আর নিলয় দীপালিদের বাড়িতে এলো। তারা তখনও জানতো না যাদেরকে তারা একমাত্র আশার আলো ভাবছে, সে আলো একদিন আগেই কতটা নির্মম ভাবে নিভে গেছে। বাড়িতে কেউ আছে? কেউ কি আছেন ভেতরে? দীপালি, আপনি কি আছেন? আমি ঋদ্ধি, আপনার সাথে একটু কথা বলতে এসেছি। কে কে আপনারা? জি, আমরা একটু মিসেস দীপালির সাথে দেখা করতে এসেছি। উনি কি বাড়িতে আছেন?
কোথা থেকে এসেছেন আপনারা? আপনাদের তো আগে এখানে দেখিনি। জি মানে আপনি আমাদেরকে চিনবেন না, আমরা চারুকলায় পড়ি। মিসেস দীপালি আমাকে চেনে, ওনার সাথে আমার দেখা হয়েছে একবার। ও আচ্ছা, দীপালি আমার স্ত্রী। কিন্তু আপনারা তো আসতে অনেক দেরি করে ফেলেছেন। দীপালি আর নেই। মানে দীপালি নেই মানে? গতকাল এই ছাদ থেকে পড়ে গিয়ে ও আত্মহত্যা করেছে। উই আর রিয়েলি সরি। না না, ঠিক আছে, আপনারা আসুন, ভেতরে আসুন, জি বসুন। বলুন, কি দরকার এসেছিলেন? ওনার কাছ থেকে আমরা পিটার স্যারের ব্যাপারে কিছু তথ্য জানতে এসেছিলাম। পিটার আমাদের উপরতলায় যে ভাড়া থাকে? হ্যাঁ, এবং আমাদের যতটুকু মনে হচ্ছে মিসেস দীপালের মৃত্যুর সাথে সেও জড়িত। এসব কি বলছেন আপনি? আমরা ঠিকই বলছি, উনি কোনো স্বাভাবিক মানুষ নয়, ওনার সাথে আত্মা থাকে। দেখুন, গতকাল আমার স্ত্রী মারা গেছে। আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। এর মধ্যে আপনাদের এসব উদ্ভট কথা শোনার ইচ্ছে আমার নেই। আপনারা আসতে পারেন। প্লিজ আমাদের কথাটা একবার বোঝার চেষ্টা করুন। মিসেস দীপালির আত্মহত্যা করার কি কোনো কারণ ছিল? না, ছিল না। তাহলে আপনি বলুন কেন সে ছাদ থেকে লাফ দিতে যাবে? দেখুন, আমি জানি পিটার স্যার এখন বাড়িতে নেই, আমরা ক্যাম্পাস থেকে খোঁজ নিয়ে এসেছি। ওনার আজ ক্লাস থেকে ফিরতে দেরি হবে। প্লিজ আপনি একবার আমাদেরকে ওনার রুমটা খুলে দেন। আপনিও চলুন আমাদের সাথে, আমি সবকিছু প্রমাণ করে দিব। কিন্তু কোনো কিন্তু নয়। দেখুন, আমরা সব খোঁজ খবর নিয়ে এসেছি। কিছুদিন আগে আপনাদের গলির মুখে দিনা নামে একটা মেয়ে মারা গিয়েছিল না? ওই মেয়েটাকে মারার পেছনেও পিটার স্যারেরই হাত আছে। ঋদ্ধির জীবনও এখন বিপদের মুখে। আপনি যদি আমাদেরকে একটু সাহায্য না করেন, তাহলে ওরও হয়তো দীপালির মতো। আচ্ছা ঠিক আছে, চলুন, আমি নিয়ে যাচ্ছি। নিলয়, তাড়াতাড়ি কর, আমাদেরকে ছবিটা খুঁজে বের করতে হবে। ওকে, তুই ওদিকটায় দেখ, আমি এদিকটায় দেখছি। আপনারা কিসের ছবির কথা বলছেন? 1 মিনিট, ছবিটা একবার বের করি, তারপর আপনাকে সব বলছি। ঋদ্ধি, এদিকে আয়, দেখ। ও মাই গড, এটা কি? এর নাম মারিয়া। আমি এখন সব বুঝতে পারছি। ছবিটা খেয়াল করে দেখেছিস ঋদ্ধি? পুরোটা লাল রং দিয়ে আঁকা। না না ঋদ্ধি, লাল রং নয়, রক্ত। রক্ত? এসব কি বলছেন আপনি? আমি এখন সব বুঝতে পারছি। নীলা দেখ, এই সাইডের রক্তগুলো এখনো শুকায়নি। হ্যাঁ, শুকায়নি, কারণ দীপালি মারা গিয়েছে গতকাল। এই সাইডটা গতকাল রাতেই এঁকেছে দীপালির রক্ত দিয়ে, তাই এখনো শুকায়নি। দীপালি, আমি ওকে ছাড়বো না। আমি এক্ষুনি ফোন করছি পুলিশে। মারিয়া, সব জেনে ফেলেছিস? খুব খারাপ করেছিস, খুব খারাপ। তোর দিন শেষ। না, আমার ছবিটা এখনো শেষ হয়নি। আমার ছবিটা শেষ করতেই হবে, ঋদ্ধির রক্ত দিয়ে। ওর কাছে আসবি না, আসবি না বলছি। নিলয়, নিলয় বাঁচা আমাকে। না, আমার কাছে আসবে না। না, পিটার স্যার, পিটার স্যার, পিটা, 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 তুমি আমাকে মেরে ফেললে পিটা। আমি আসবো, আমি আবার আসবো, আবার আসবো। স্যার, স্যার আপনি? হ্যাঁ আমি। কিন্তু আপনি মারিয়াকে? হ্যাঁ আমি জানতাম, ওর এই ছবিটাকে জ্বালিয়ে দিলে ওর খেলা শেষ। এটা আমি অনেক আগে থেকেই জানতাম। আগে অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। এসব কেন স্যার? কিভাবে? তখন আমি আর মারিয়া একই সাথে পড়তাম। ভার্সিটির প্রথম থেকে মারিয়া আমাকে খুব পছন্দ করত, বিশেষ করে আমার ছবি। একটা সময় পর আমিও ওকে ভালোবেসে ফেলি।
ওকে আমি কতটা ভালোবাসতাম আমি বোঝাতে পারবো না। আমাদের সবকিছু ঠিকই যাচ্ছিল। এরপর মারিয়া সবসময় আমাকে নিয়ে ভয় থাকতো। তার ভয় একসময় সন্দেহতে পরিণত হয়। আমার সাথে কেউ কথা বললেও সে সহ্য করতে পারতো না। একবার আমার এক বন্ধুকে আমি অনেক রাতে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। সেদিন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। আমি আর ফিরতে পারি না। সেদিন রাতে আমার সেই বন্ধু আর আমার সম্পর্কের গণ্ডিটা ছাড়িয়ে যায়। আমি অনেক চেষ্টা করেও এটা মারিয়ার কাছ থেকে লুকোতে পারিনি। আর মারিয়া যখন জানতে পারলো তখন সে আত্মহত্যা করলো। আত্মহত্যা? হ্যাঁ, সে যখন মারা যায় তখন ওর একটা ছবি আঁকা শুরু করেছিলাম। ওর খুব শখ ছিল আমি ওর একটা ছবি আঁকবো। ছবিটা আঁকার কিছুদিন পর থেকে আমি মারিয়াকে দেখতে শুরু করলাম। আমার মনে হতে শুরু করলো মারিয়ার আজকের এই পরিণতির জন্য আমিই দায়ী। আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। এরপর থেকে মারিয়া আমাকে যা বলতো আমি তাই করতাম। মারিয়া আমাকে ছবি আঁকতে বলতো। আমি নিজের অজান্তে একটা ছবি আঁকতাম, একটা মেয়ের ছবি, আমার আশেপাশের কোনো মেয়ে। এর পরের দিন শুনতাম সে নেই। ধীরে ধীরে বুঝতে পারলাম মৃত্যুর পরেও মারিয়া আমার পাশে কাউকে সহ্য করতে পারতো না। কেউ আমার দিকে অন্যভাবে তাকালেও ও তাকে। এরপর মারিয়া সেই লাশগুলোর রক্ত এনে আমাকে দিত, বলতো রক্ত দিয়ে ওর ছবিটা আঁকতে। আমি অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু মারিয়া আমাকে করতে দিত না। বলতো এই ছবিটা শেষ হলে ও আমাকে ওর কাছে নিয়ে যাবে। স্যার, তাহলে আজ আপনি কেন এটা করলেন? আমাকে মারলেই তো ছবিটা শেষ হতো। আপনি আমাকে বাঁচালেন কেন স্যার? সব প্রশ্নের উত্তর দিতে হয় না ঋদ্ধি। আমারও অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি খুঁজে পাইনি। আর শোনো, নিলয় তোমাকে খুব ভালোবাসে, ওকে কষ্ট দিও না। এখন তোমরা যাও, আমি একটু একা থাকতে চাই। ঋদ্ধি আর নিলয় সেখান থেকে চলে আসে। প্রণব আর পুলিশে খবর দেয়নি। এরপর পিটার আর কোনোদিনও ক্লাস নিতে যায়নি। পরের দিন সকালে প্রণব পিটারের ঘরের দরজা খুলে দেখে সে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। যে ভয়ঙ্কর খেলা পিটার শুরু করেছিল সেটা সে নিজেই শেষ করেছে। ঋদ্ধির প্রতি হয়তো তার মনে মনে কোনো অনুভূতির জন্ম নিয়েছিল। হয়তো সেই অনুভূতিটার নাম ভালোবাসা। পৃথিবীর এমন অনেক সম্পর্ক থাকে যেগুলোর কোনো অর্থ থাকে না। পিটারেরও হয়তো সেরকমই হয়েছে। পিটারের মৃত্যুর পর ঋদ্ধি একদিন পিটারের ওই ঘরটাতে গিয়েছিল। ঋদ্ধির মনে হয়েছে পিটার হয়তো ঋদ্ধির কোনো ছবি এঁকেছে, কিন্তু সেখানে ঋদ্ধির কোনো ছবি ছিল না। হয়তো ঋদ্ধিকে বাঁচানোর জন্যেই পিটার কখনো তার ছবি আঁকেনি। তবে পিটার দুটো চোখের ছবি এঁকেছে, যে চোখ দুটো হুবহু ঋদ্ধির মতো।